পরিবারের রসায়নের ওপর আজকের এই রিভিশনে সবাইকে স্বাগতম। পরীক্ষার আগে সবচেয়ে জরুরি বিষয়গুলো ঝটপট বুঝে নেওয়ার জন্য চলুন স্লাইড ধরে এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, চলুন শুরু করা যাক খুব সহজ কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়ে। দেখুন, সাধারণ তাপমাত্রায় পানি তো তরল, তাই না? কিন্তু হাইড্রোজেন সালফাইড মানে H2S সেটা আবার গ্যাস। মজার ব্যাপার হলো দুটোই কিন্তু একই গ্রুপের হাইড্রাইড। তাহলে এমনটা কেন হয়? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আমরা গ্রুপ 16-এর অনেকগুলো জরুরি বিষয় শিখে ফেলব। তো প্রথমে এই পরিবারের সদস্যদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। গ্রুপ 16-এ আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম আর টেলুরিয়াম। এদের একটা দারুণ নাম আছে, চ্যালকোজেন। এর মানে কি জানেন? এর মানে হলো আকরিক গঠনকারী। কারণটা খুব সহজ। প্রকৃতিতে বেশিরভাগ ধাতুকে কিন্তু এদের অক্সাইড বা সালফাইড আকরিক হিসাবেই পাওয়া যায়। এবার আসা যাক সেই মূল জায়গায়, মানে হাইড্রোজেনের সাথে এদের বিক্রিয়ায়। এখানেই কিন্তু আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। গ্রুপ 16-এর মৌলগুলো হাইড্রোজেনের সাথে মিলে হাইড্রাইড তৈরি করে, যেমন ধরুন H2O আর H2S। এই স্লাইডটার দিকে একটু ভালো করে খেয়াল করুন, পার্থক্যটা একদম পরিষ্কার। দেখুন, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সালফারের চেয়ে অনেক অনেক বেশি। ঠিক এই কারণেই পানির অণুগুলোর মধ্যে একটা জবরদস্ত আকর্ষণ কাজ করে আর তৈরি হয় শক্তিশালী হাইড্রোজেন বন্ড। অন্যদিকে হাইড্রোজেন সালফাইডের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা খুবই দুর্বল, যেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস ফোর্স। এখন প্রশ্ন হল, এই হাইড্রোজেন বন্ড জিনিসটা আসলে কি? সহজ করে ভাবলে এটা হলো অণুগুলোর মধ্যে থাকা এক ধরনের সুপারগ্লু। যখন হাইড্রোজেন খুব বেশি তড়িৎ ঋণাত্মক কোনো মৌল যেমন অক্সিজেনের সাথে লেগে থাকে, তখনই এই শক্তিশালী আকর্ষণ বলটা তৈরি হয়। আর এই আকর্ষণই পানির অণুগুলোকে একসাথে ধরে রাখে, ফলে পানি তরল থাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক কিভাবে ঘটনাটা ঘটছে। অক্সিজেনের ওই পোলারিটির জন্যই পানির অণুগুলো একটা আরেকটার দিকে ছুটে আসে, আর H2ON এর মতো বিশাল আণবিক ক্লাস্টার বা দল তৈরি করে। এই দলটা এতটাই শক্তিশালী যে একে ভাঙতে বেশ শক্তি লাগে, আর এ কারণেই পানি তরল। কিন্তু বেচারা H2S এরকম শক্তিশালী দল বানাতেই পারে না, তাই ওর অণুগুলো একা একা গ্যাস হিসেবে ঘুরে বেড়ায়। হাইড্রাইডগুলোর আর একটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম হল এদের বিজারণ ক্ষমতা। একটা সহজ ট্রেন্ড আছে এখানে। গ্রুপে আমরা যত নিচের দিকে যাব, মানে অক্সিজেন থেকে টেলিউরিয়ামের দিকে, পরমাণুর সাইজ তত বড় হতে থাকে। ফলে মাঝখানের পরমাণুর সাথে হাইড্রোজেনের বন্ডটা দুর্বল হয়ে পড়ে, আর হাইড্রোজেন ছেড়ে দেওয়াটা খুব সহজ হয়ে যায়। আর এ কারণেই এদের বিজারণ ক্ষমতাও বাড়তে থাকে। তাই তো H2T হলো এখানকার সবচেয়ে শক্তিশালী বিজারক। আচ্ছা, আমরা তো শুরুতে বলেছিলাম এদেরকে আকরিক গঠনকারী বলা হয়। কেন বলা হয়? চলুন এবার সেটাই দেখা যাক। ধাতুর সাথে এদের বিক্রিয়ার মাধ্যমেই প্রকৃতিতে গুরুত্বপূর্ণ অক্সাইড আর সালফাইডগুলো তৈরি হয়। বিক্রিয়াগুলো কিন্তু খুবই সোজাসাপটা। সোডিয়াম বা কপারের মতো ধাতুগুলোকে যদি অক্সিজেনের মধ্যে রেখে গরম করা হয়, তাহলে সরাসরি তাদের অক্সাইড তৈরি হয়ে যায়, যেমন সোডিয়াম অক্সাইড বা কপার অক্সাইড। ঠিক একই রকমভাবে যদি ম্যাগনেসিয়াম বা আয়রনের মতো ধাতুকে সালফারের সাথে মিশিয়ে গরম করা হয়, তাহলেও তৈরি হবে ধাতব সালফাইড, যেমন ম্যাগনেসিয়াম সালফাইড বা আয়রন সালফাইড। খুবই সিম্পল। এখন অধাতব অক্সাইডের একটা বিশেষ চরিত্র নিয়ে কথা বলা যাক। গ্রুপ 16-এর অধাতুগুলো, যেমন ধরুন সালফার, যখন অক্সিজেনের সাথে যৌগ বানায়, তখন সেই অক্সাইডগুলোর সাধারণত অ্যাসিডিক বা অম্লধর্মী হয়। এর একটা দারুণ উদাহরণ হল সালফার ডাইঅক্সাইড বা SO2। এখানে দেখুন, এটা যখন পানির সাথে মিশছে তখন সালফিউরাস অ্যাসিড তৈরি করছে। আবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের মতো একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করছে। এই দুটো বিক্রিয়ায় কিন্তু প্রমাণ করে দেয় যে SO2 একটা খাঁটি অম্লধর্মী অক্সাইড। আমাদের আলোচনার সবচেয়ে জটিল কিন্তু আমার মতে সবচেয়ে মজার অংশে আমরা চলে এসেছি। এখানে আমরা দেখব গ্রুপ 16-এর মৌলগুলো হ্যালোজেনের সাথে কিভাবে বিক্রিয়া করে, আর কেনই বা সালফারের আচরণ অক্সিজেনের চেয়ে এতটা আলাদা হয়। আবারও একটা দারুণ প্রশ্ন। সালফার দেখুন ফ্লোরিনের সাথে মিলে SF6 যৌগ পর্যন্ত বানাতে পারে, মানে একটা সালফারের সাথে 6টা ফ্লোরিন যুক্ত। কিন্তু অক্সিজেন কেন OF6 তো দূরের কথা, OF4ও বানাতে পারে না? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওদের ইলেকট্রন বিন্যাসের মধ্যে। তাহলে মূল কারণটা কি? মূল কারণটা হল ডি অরবিটালের উপস্থিতি। অক্সিজেন যেহেতু দ্বিতীয় পর্যায়ের মৌল, ওর কাছে কোনো ফাঁকা ডি অরবিটাল নেই। কিন্তু সালফার হল তৃতীয় পর্যায়ের মৌল, আর ওর কাছে খালি 3D অরবিটাল আছে। এই যে অতিরিক্ত খালি ঘর, এটাই সালফারকে ওর যোজ্যতা বা বন্ধন তৈরির ক্ষমতা বাড়ানোর একটা সুপার পাওয়ার দেয়।
ব্যাপারটা বেশ মজার। দেখুন সালফার কিভাবে তার যোজ্যতা বাড়ায়। একদম সাধারণ অবস্থায় মানে গ্রাউন্ড স্টেটে এর যোজ্যতা হলো 2, তাই এটা SF2 তৈরি করে। কিন্তু যখনই একে একটু শক্তি দেওয়া হয় মানে উত্তেজিত করা হয় তখন কি হয়? সালফার ওর 3p অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে লাভ দিয়ে খালি 3d অরবিটালে পাঠিয়ে দেয়। ব্যাস, যোজ্যতা বেড়ে হয়ে গেল 4 আর তৈরি হলো SF4। এখানেই শেষ না, আর একটু শক্তি দিলে এবার 3s অরবিটালের একটা ইলেকট্রনও 3dতে চলে যায়, তখন যোজ্যতা হয় 6 আর এভাবেই তৈরি হয় SF6। এই যে পুরো ব্যাপারটা, একেই আমরা বলছি অষ্টক সম্প্রসারণ। আর অক্সিজেন, ওর তো কোনো খালি ডি অরবিটালই নেই, তাই ইলেকট্রন এক ঘর থেকে আরেক ঘরে পাঠানোর কোনো সুযোগই নেই। এ কারণে ওর যোজ্যতা 2তেই আটকে গেছে, আর ও বেচারা শুধুমাত্র OF2 তৈরি করতে পারে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন, এতক্ষণ আমরা যা যা শিখলাম সেগুলোর মূল সূত্রগুলো একবার এক ঝলকে দেখে নিই। পরীক্ষার জন্য এই পয়েন্টগুলো কিন্তু খুবই কাজের। এই স্লাইডটা হলো আজকের পুরো আলোচনার একটা সামারি। এই কয়েকটা নিয়ম যদি মনে থাকে তাহলে গ্রুপ 16-এর রসায়নের বেশিরভাগ প্রশ্নের উত্তর দেয়া সম্ভব। যেমন তড়িৎ ঋণাত্মকতার পরিবর্তন, পরমাণুর আকারের প্রভাব, অক্সাইডের ধর্ম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অষ্টক সম্প্রসারণের ধারণা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আজকে আমরা যে নিয়মগুলো শিখলাম সেগুলো ব্যবহার করে কি এখন হাইড্রোজেন সেলেনাইড H2Se তরল হবে নাকি গ্যাস, বা টেলুরিয়াম হেক্সাফ্লোরাইড TeF6 কেন তৈরি হতে পারে, এগুলো কি ব্যাখ্যা করা যাবে?